হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব জানাচ্ছি প্রথমে আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে কাপড় শুকানোর ফ্রি মেশিন বা ড্রায়ার দিচ্ছে গ্রি মেকানিক্যাল। এটা কালকে বলেছিলাম, এই বিষয়টি আজকে ডিটেলস জানবো এর প্রধান যিনি জনাব চুফায়েল চৌধুরী লিটন, ওনার কাছ থেকে। টেক্সাসের সিনেট প্রাইমারিতে ডেমোক্রেটদের বিজয়, নেপথ্যের কারণ এবং আগাম রাজনীতির বার্তা, এই বিষয়টি আলোচনা করব। যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের যুদ্ধজাহাজ বা সাবমেরিন ডুবিয়ে দেওয়ার দাবি, নিহত 48। দ্বিতীয় মহাযুদ্ধের পর প্রথম টর্পেডো ব্যবহার করছে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে। নিজ ডিপার্টমেন্টের কর্মকর্তা করি লিওনাস্কির সাথে যৌন কেলেঙ্কারি নিয়ে কংগ্রেশনাল শুনানিতে প্রশ্নবাণে জর্জরিত হলেন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নোয়েম। এই বিষয়টি আজকে আলোচনা করব। প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা সীমিতকরণ বিল সিনেটে নাকচ হয়েছে। দ্যাট মিনস প্রেসিডেন্ট আরও ক্ষমতা পেয়েছেন, এখন তিনি যা ক্ষমতা তার আছে এটাকে তিনি প্রয়োগ করতে পারবেন। বাংলাদেশে আসিফ মাহমুদ সজীবের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে বিতর্ক চরমে, প্রমাণ ছাড়া গুজবের জবাব দিলেন আসিফ নজরুল। বাংলাদেশে ভূমিমন্ত্রী কর্তৃক আকস্মিক অফিস পরিদর্শন, দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীদের হতবাক কাণ্ড। এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করবো। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে জনাব হাসান ফেরদৌস, ইব্রাহিম চৌধুরী খোকন, তুফাইল চৌধুরী লিটন, প্রেসিডেন্ট গ্রি মেকানিক্যাল, যেটা আমরা একটু আগে বলেছিলাম। যাই হোক, শুরু করবো দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ। টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ বুধবার, মার্চ মাসের 4 তারিখ। যুদ্ধ ইরান এবং ইসরায়েলের মধ্যে শুরু হয়েছিল, পরবর্তীতে যুক্তরাষ্ট্র যোগ দেয়। এখন সেই যুদ্ধ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ইতিমধ্যেই। বিশেষ করে ইরান কর্তৃক আক্রান্ত দেশগুলো এখন মোটামুটি যুদ্ধে, এক ধরনের যুদ্ধে লিপ্ত। সর্বশেষ ইরান যে মিসাইলটি নিক্ষেপ করেছে সেটি হচ্ছে তুরস্কে, এবং এর ফলে তুরস্কের এই মিসাইল নিক্ষেপের ফলে তুরস্কের যে টার্কিশ এয়ারলাইন্সের বেশ কিছু ফ্লাইট বাতিল করতে হয়েছে, বেশ কিছু ফ্লাইটের পথ পরিবর্তন করতে হয়েছে। তবে টার্কিশ এয়ারপোর্ট এখনো বন্ধ করা হয়নি। তবে টার্কিশ বিমান চলাচলটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এতদিন, যেটি বেশ নির্বিঘ্নে চলাচল করছিল গত শনিবারের পর থেকে। তবে এই যুদ্ধের কারণ হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধের বিস্তৃত ঘটাচ্ছে ইরান নিজেই, কারণ বিভিন্ন দেশে তারা ড্রোন এবং মিসাইল পাঠাচ্ছে, এবং এর ফলে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর যে যুদ্ধ খুব দ্রুত শেষ হয়ে যাবে ধারণা করা ছিল, সেই যুদ্ধ এখন ধীরে ধীরে আরো বিস্তৃতি লাভ করছে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্র প্রায় 1250টি টার্গেট, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানের 1250টি লক্ষ্যমাত্রার উপর আঘাত এনেছে। সেটি অবশ্য যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড থেকে বলেছে। তবে যে সমস্ত দেশগুলি এই এই আক্রমণের শিকার হয়েছে, সরাসরি যুদ্ধে লিপ্ত না হয়, সেই দেশগুলোর মধ্যে যেখানে, অর্থাৎ ইরান কর্তৃক যেখানে ড্রোন এবং মিসাইল হামলা হয়েছে, সেই দেশগুলি হচ্ছে মধ্যপ্রাচ্যের প্রায় সবকটি দেশে, দুই একটি দেশ ছাড়া, ওমান ছাড়া জর্ডান, ইরাক, কুয়েত, লেবানন, ওমান, বাহরাইন, সৌদি আরবিয়া, সংযুক্ত আরব এমিরেটস এবং কাতার। এরা মোটামুটি কোনো না কোনো ভাবে এই যুদ্ধের সাথে সম্পৃক্ত হয়ে পড়েছে, এবং ফলে এই যুদ্ধ আরো দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একটু আগে তাহলে আপনারা জানেন যে সিনেটে রিপাবলিকানদের একটি চেষ্টা, রিপাবলিকানদের চেষ্টায় প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা আরো বৃদ্ধি পেয়েছে। তার কারণ, এই যুদ্ধ বন্ধ করার জন্য যে একটি প্রস্তাব সিনেটের একটি কমিটিতে উত্থাপন করা হয়েছিল প্রাথমিক ব্যবস্থা হিসাবে, সেটি পরাজিত হয়েছে। 53টি ভোট বিপক্ষে পড়েছে, 47টি ভোট পক্ষে পড়েছে, অর্থাৎ যুদ্ধ বন্ধ করার পক্ষে 47টি এবং বিপক্ষে 53টি। ফলে আপাতত যুদ্ধ চলমান থাকছে। প্রেসিডেন্ট ট্রাম্পকে ঠেকানোর প্রথম প্রচেষ্টাটি কিন্তু ব্যর্থ হয়েছে, এবং এই যুদ্ধ সিনেট ফরেন রিলেশনস কমিটিতে এই ভোটটি প্রথম অনুষ্ঠিত হয়, এবং এই ভোটাভুটিতেই যুদ্ধের পক্ষে ভোট বেশি যায়। 53 জন সিনেটর যুদ্ধ অব্যাহত রাখার পক্ষে ভোট দেন, 47 জনের বিরোধিতা করেন। দ্বিতীয় মহাযুদ্ধের পর প্রথম টর্পেডো ব্যবহার করে আজকে যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কার উপকূলে, ইরান এবং পারস্য উপসাগরে নয়,
শ্রীলঙ্কার উপরে একটি নৌবাহিনীর ফ্রিগেট, ইরানি নৌবাহিনীর ফ্রিগেট ডুবিয়ে দিয়েছে। সেখানে 2 শতাধিক যাত্রী ছিল। তার মধ্যে সর্বশেষ হিসাব অনুযায়ী 87 জনের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে ইরানি কর্তৃপক্ষ। ইরানি সেইলার নৌবাহিনীর পক্ষ থেকে সেটি বলা হয়েছে, 87 জন কমপক্ষে নিহত হয়েছে। এবং এটি শ্রীলঙ্কার উপকূলে এই ইরানের ফ্রিগেটটি ধ্বংস করেছে, নিমজ্জিত করেছে যুক্তরাষ্ট্রের সাবমেরিন টর্পেডো আঘাতের মাধ্যমে। ভারত মহাসাগরে একটি নৌমহড়ায় অংশ নিয়ে ইরানি এই ফ্রিগেটটি ফিরে আসছিল ইরানের নৌসীমার ভিতরে, এবং আন্তর্জাতিক জলসীমা থাকায় অবস্থায় এটি আক্রান্ত হয়, এবং সেই আক্রান্তের ফলে দ্রুত সেই জাহাজটি ডুবে যায়। এবং সেই জাহাজের একটু আগে বললাম 87 জন নাগরিক সেখানে, ইরানি নাগরিক নৌসেনা নিহত হয়েছেন, এবং জাহাজটির নাম হচ্ছে আইরিস ডিনা। ইরানে আজকে লক্ষ লক্ষ মানুষ, যে 175 জন বা ছাত্র ছাত্রী, বিশেষ করে ছাত্র নয় ছাত্রী এবং তাদের শিক্ষক নিহত হয়েছিলেন শনিবার ইসরায়েলি বোমার আঘাতে। তাদের আজকে শেষকৃত্য অনুষ্ঠিত হয় এবং সেখানে তাদের দাফন করা। লক্ষ লক্ষ মানুষ সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে কান্নাকাটি করেছেন, তারা আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন 2 হাত তুলে, এবং তীব্র ক্ষোভ ও নিন্দাও প্রকাশ করেছেন। একই সাথে তারা সেখানে এই সমস্ত শিশুদের তারা আজকে দাপন করেছেন, এবং সেখানে বেশ একটি হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়, এবং সেখানে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ তাদের আকাশের দিকে তাকিয়ে তারা কান্না করেন। এবং এই সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের এই সমস্ত ছাত্রীদের মৃত্যুতে তারা এতটাই ভেঙে পড়েন যে অনেকে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়েছিলেন সেই দাফন স্থানে। আরেকটি বিষয় যেটি যুক্তরাষ্ট্রের ইরান আক্রমণের পর, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইরান ইসরায়েলের যৌথ অভিযানের পর তেলের মূল্য বৃদ্ধি পেতে শুরু করেছে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প আজকে স্বীকারও করেছেন যে তেলের মূল্য আরো কিছুটা বাড়ার সম্ভাবনা আছে। তবে সপ্তাহ কয়েকের মধ্যে এটি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলেও তিনি মন্তব্য করেছেন। এবং আজকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড থেকে বলা হয়েছে কোন জাহাজ যদি নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী তাদের নিরাপদে তাদের চলাচলে সহযোগিতা করবে, এই ঘোষণা সেন্ট্রাল কমান্ড থেকে বলা হয়েছে। অর্থাৎ জাহাজ যদি বিপদগ্রস্ত হয় তার পাশে গিয়ে দাঁড়াবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজগুলো। ডলার খুব স্ট্রং মুদ্রা, শক্তিশালী মুদ্রা হিসেবে দেখা দিচ্ছে আকস্মিকভাবে ইরানের আক্রমণের পর, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ইরান অভিযানের পর হঠাৎ করে ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে, এবং স্বর্ণের দাম সারা বিশ্বব্যাপী 3% হ্রাস পেয়েছে যুদ্ধ। এবং এর ফলে আরেকটি বিষয় বেশ মার্কেটে আঘাত এনেছে, সেক্ষেত্রে স্টক মার্কেটে ব্যাপক আঘাত এসেছে ইরান এবং যুক্তরাষ্ট্রের অভিযানের পর, এবং অনেকগুলো প্রায় সবকটি স্টকেরই মূল্যমান কমতে শুরু করেছে, এবং ইতিমধ্যে অনেকটাই কমে গিয়েছে শনিবারের পর থেকে। কিন্তু মুদ্রা হিসেবে ডলার বিশ্বব্যাপী খুব শক্তিশালী অবস্থানে পৌঁছে গিয়েছে এই ইরান আক্রমণের পর, এবং এই রিপোর্টটি দিয়েছে এনবিসি নিউজ। ক্রুড প্রাইস, অর্থাৎ ক্রুড অয়েলের ব্যারেল প্রতি দাম প্রায় যেটি $65 ছিল আর কিছুদিন আগেও, সেটি এখন $85 বিক্রি হচ্ছে, এবং আশঙ্কা করা হচ্ছে এটি $100 পর্যন্ত অতিক্রম করতে পারে আগামী কিছুদিনের মধ্যে। ট্যারিফের ব্যাপারে আজকে সবচেয়ে যুগান্তকারী একটি সিদ্ধান্ত দিয়েছেন নিউ ইয়র্কে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের একজন ফেডারেল বিচারক। তিনি আজকে নির্দেশ দিয়েছেন যে দেশের প্রায় $130 বিলিয়ন যেটি ট্যারিফের মাধ্যমে যুক্তরাষ্ট্র আদায় করেছে সেগুলি ফিরিয়ে দিতে হবে। যারা ট্যারিফ দিয়েছেন সেই ট্যারিফের ফিরিয়ে তাদের কাছে ফিরিয়ে দিতে হবে, এবং এটি আদালতের নির্দেশে। তবে এই সিদ্ধান্তের ব্যাপারে ট্রাম্প প্রশাসন আপিল করতে পারে, করার আশঙ্কাও দেখা দিয়েছে। তবে এখনো পর্যন্ত তারা কোনো মন্তব্য করেনি, যদিও ডিপার্টমেন্ট অফ জাস্টিসের পক্ষ থেকে যিনি উপস্থিত ছিলেন আজকে নিউ ইয়র্কের শুনানির সময়, তিনি বলেছিলেন যে বিচারকের কাছে অনুরোধ করেছিলেন যে এই রায় দিন কয়েকের জন্য স্থগিত রাখার জন্য, যাতে ট্রাম্প প্রশাসন পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে পারেন, কিন্তু বিচারক তাতে কর্ণপাত করেনি। তবে এই $130 মিলিয়ন কিভাবে ফেরত দেওয়া হবে, প্রায় এই নিয়ে 2000-এর উপরে মামলা দায়ের করেছেন বিভিন্ন প্রতিষ্ঠান, যারা তাদের গ্রাহকদের কাছ থেকে ট্যারিফ আদায় করে যুক্তরাষ্ট্রের ট্রেজারিতে জমা দিয়েছেন কাস্টমস এন্ড বর্ডার পেট্রোলের মাধ্যমে। বিচারক কাস্টমস এন্ড বর্ডার পেট্রোল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে যারা সাধারণ ট্যারিফের চাইতে, যেগুলি তাদের
প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার আগে যে সাধারণ ট্যারিফ ছিল এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার পর যে অতিরিক্ত ট্যারিফ আদায় করেছে, এর পার্থক্যটা খুঁজে বের করে নির্ধারণ করে এই অর্থ ফেরত দেওয়ার জন্য। কিন্তু এই অর্থ ফেরত কাকে দেওয়া হবে? যারা এই কালেকশন করেছেন ট্যারিফ কালেক্ট, কিন্তু তারা তো সেগুলি তাদের পণ্যের উপরে বাড়িয়ে দিয়েছেন। তাহলে তারা সব থেকে এই পণ্যের ট্যারিফ গুলো দিয়েছেন তো যুক্তরাষ্ট্রের গ্রাহকরা। তো গ্রাহকদের কি হবে এই ব্যাপারে বিচারক অবশ্য কোনো মন্তব্য করেনি। বিচারকের রায়ও সেটি ছিল না, কারণ যে 2000-এর উপরে প্রতিষ্ঠান, 2000 থেকে বেশি প্রতিষ্ঠান মামলা দায়ের করেছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ট্যারিফ সংক্রান্ত, সেই মামলার সিদ্ধান্ত তিনি দিয়েছেন যে ট্যারিফ ফিরিয়ে দিতে হবে। কিন্তু মূলত ট্যারিফের অর্থ তো যোগান দিয়েছে যুক্তরাষ্ট্রের গ্রাহকরা, তারা কি সেই অর্থ ফিরে পাবে? এই প্রশ্নটি কিন্তু নতুন ভাবে আবার শুরু হয়েছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে ট্যারিফের অর্থ যেটি আদায় করা হয়েছে যুক্তরাষ্ট্রে, তার একটা অংশ তিনি যুক্তরাষ্ট্রের গ্রাহকদের মধ্যে চেক পাচারের মাধ্যমে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন, কিন্তু সেখানেও তেমন আর কোনো কথাবার্তা পরবর্তীতে শোনা যায় না। আজকে বিচারকের সিদ্ধান্তে দেখা যাচ্ছে যে যে সমস্ত প্রতিষ্ঠান যেমন কস্টকো, ফেডেক্স, যারা এই ট্যারিফ আদায় করেছে তারাই অর্থটা ফেরত পাবে, কিন্তু গ্রাহক যারা ট্যারিফের বৃদ্ধির কারণে পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে এবং অতিরিক্ত দামে পণ্য কিনেছে, তাদের ব্যাপারে কিন্তু কোনো সিদ্ধান্ত এখনো হয়নি আদালতের কাছ থেকে। এই বিচারকের নাম হচ্ছে জাজ রিচার্ড হেটন, তিনি ম্যানহাটন কেন্দ্রিক একটি কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড বিচারক। তিনি এই সিদ্ধান্তটি দিয়েছেন আজকে লিখিতভাবে, এবং তিনি দেখাশোনা করবেন যে এই অর্থ যথাযথভাবে ফিরিয়ে দেওয়া হয় কিনা। যদিও ট্রাম্প প্রশাসন এই ব্যাপারে আপিল করবে এবং এই আপিলটি আর উচ্চতর আদালত পর্যন্ত যেতে পারে, তবে আজ পর্যন্ত আপিলের ব্যাপারে কোনো সিদ্ধান্তের কথা যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন এখনো জানায়নি। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে অ্যাপিস্টিনের ফাইল আবার নতুন করে আলোচনায় চলে আসতে শুরু করেছে। তার কারণ হাউস কমিটি, নতুন একটা হাউস কমিটি আবার সুপিনা করেছেন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে জবাবদিহি করার জন্য যে যে কিছু কিছু ফাইল যেগুলো বলা হচ্ছে যে মুছে ফেলা হয়েছে কিংবা প্রকাশ করা হয়নি, যেগুলির সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পৃক্ততা ছিল যেই ফাইলগুলির সাথে, এই বিষয়ে জবাবদিহিতার জন্য তাকে নতুন ভাবে সুপিনা করা হয়েছে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে। হাউস কমিটি যেটি এই এই বিষয়ে তদন্ত করছে, এপিস্টিনের ফাইলের ব্যাপারে তদন্ত ইতিমধ্যে প্রেসিডেন্ট ক্লিন্টন, সাবেক প্রেসিডেন্ট ক্লিন্টন, সাবেক ফার্স্ট লেডি এবং সাবেক পররাষ্ট্র সচিব হিলারি ক্লিন্টনও এতে সাক্ষ্য দিয়েছেন। তবে এখনো পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পকে সাক্ষ্য দেওয়ার ব্যাপারে কোনো বক্তব্য কারো পক্ষ থেকে শোনা যায়নি। এমনকি কমিটিতে যে সমস্ত ডেমোক্রেট নেতারা রয়েছেন তারাও কিন্তু এই বিষয়ে এখনো কোনো প্রশ্ন তোলেননি। আজকে প্রেসিডেন্ট বাইডেনের একটি বিজয় অর্জিত হয়েছে। তার কারণটা হচ্ছে প্রেসিডেন্ট বাইডেন তার হোয়াইট হাউসের দায়িত্ব ছেড়ে দেবার আগে অটোপেনের মাধ্যমে যে সমস্ত ক্ষমা এবং সিদ্ধান্ত কথা জানিয়েছিলেন, বলা হয়েছিল ট্রাম্প, এবং প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেবার পরে এই বিষয়টিতে চরমভাবে ক্ষুব্ধ হয়েছিলেন এবং তিনি এই অটোপেনের মাধ্যমে দায়ের করা সমস্ত কিছু নাকচ করার জন্য একটি নির্বাহী আদেশ পর্যন্ত স্বাক্ষর করেছেন। কিন্তু আজকে যে তথ্যটি পাওয়া গেল সেটি হচ্ছে জাস্টিস ডিপার্টমেন্ট এই ব্যাপারে আর অগ্রসর হতে পারছে না। তার কারণ তারা প্রেসিডেন্ট বাইডেন তার মেয়াদের শেষ পর্যায়ে অটোপেনের মাধ্যমে যেগুলি স্বাক্ষর করেছেন এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কোনো আইন নেই। অটোপেন ব্যবহার করে স্বাক্ষর করা যাবে কি যাবে না, এটা বেআইনি, এই ধরনের কোনো আইন, ক্রিমিনাল কোনো আইন যুক্তরাষ্ট্রে নেই, এবং সেই আইন না থাকার কারণেই ডিপার্টমেন্ট অফ জাস্টিসের আইনজীবীরা বলেছেন এই নিয়ে মামলা করেও কোনো লাভ নেই। তার কারণ যেহেতু কোনো স্ট্যাচু নেই এটি বিচার করার জন্য, অতএব এটি মামলার পর্যায়ে আসে না। অতএব প্রেসিডেন্ট বাইডেন অটোপেনের মাধ্যমে যদি কোনো স্বাক্ষর দিয়ে থাকেন এবং তাতে যদি কোনো আদেশও থাকে সেগুলি বহাল থাকছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটিতে 2K পাইলট প্রোগ্রাম চালু হয়েছে, কিন্তু যদিও বলা হচ্ছে এটি বিনামূল্যে পাইলট প্রোগ্রাম, কিন্তু একজন ছাত্রের জন্য এই পাইলট প্রোগ্রামে যারা অংশ নেবেন সে 2000 ছাত্রের জন্য যে অর্থ ব্যয় হচ্ছে, যে ট্যাক্স পেয়ারদের অর্থ, অর্থাৎ করদাতারা, নিউ ইয়র্ক স্টেটের করদাতাদের অর্থ থেকে প্রায় প্রতি শিশুর পিছনে বছরে $36,000 এই ফ্রি 2K প্রোগ্রামের মাধ্যমে খরচ করা হচ্ছে, যেটি আজকে সিটির কর্মকর্তারাই স্বীকার করেছেন। এবং এই অর্থ যেটি ফ্রি মাধ্যমে দেওয়া হচ্ছে, এই অর্থ $13,000 বেশি যদি প্রাইভেট কেউ প্রি-কে 2K সার্ভিস দিয়ে থাকে সেগুলো থেকে। এটি জোহরার মামদানি অত্যন্ত আকাঙ্ক্ষিত একটি প্রকল্প, এবং এই প্রকল্পের অর্থ জোগাড় দিয়েছেন
প্রাইভেট চাইল্ড কেয়ার যদি নিয়ে থাকে সেখানে খরচ হয় প্রায় $৪৯,০০০, কিন্তু বিনামূল্যে চাইল্ড কেয়ারের জন্য প্রাইভেট চাইল্ড কেয়ারে কোনো ট্যাক্স পেয়ারদের অর্থ ব্যয় করা হয় না। যারা চাইল্ড কেয়ার নেন তারাই সেটি ব্যয় করে থাকেন। কিন্তু প্রায় ফ্রি টু কে চাইল্ড কেয়ার অর্থটি যোগান দিচ্ছে নিউ ইয়র্ক স্টেটের ট্যাক্স পেয়াররা, এবং গভর্নর হকুর যে $৭৩ মিলিয়ন বরাদ্দ করেছেন সেই বরাদ্দ কিন্তু ট্যাক্স পেয়ারদের অর্থ, এবং সেই বরাদ্দে এই ২০০০ আসন বিশিষ্ট 2K চাইল্ড প্রোগ্রাম নিউ ইয়র্কে শুরু করেছেন মেয়র মামদানি, এবং এর পিছনে প্রতি ছাত্রের পিছনে বছরে $৩৬,০০০ ট্যাক্স পেয়ারদের ব্যয় করা হচ্ছে। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান। সো আমরা আজকে একটু আলোচনা করব বিষয় একটা, যেটা বললেন যে আপনার অ্যাবস্টেইন ফাইল, এটা তো সাংঘাতিক লোভনীয় একটি বিষয় জানার ব্যাপার, এবং সেটি জানার জন্য আমার মনে হয় যে আমরা দাবি করতে পারি যে তাকে কংগ্রেসে হিয়ারিং আনা হোক। যেমন এর আগে আপনি জানেন যে ডেমোক্র্যাটরা তো প্রেসিডেন্ট হিয়ারিং এর ব্যাপারে এখনো কোনো জি, মন্তব্য করেনি। কমিটি ডেমোক্র্যাট, হিয়ারিং করা কমিটি হয়েছিল। পরে আপনি জানেন যে হোয়াইট হাউসে গিয়ে তার জবানবন্দি নেওয়া হয়েছিল, রাইট, ওই যে স্পেশাল কাউন্সিল। সো এবার আমার মনে হয় যে ওনাকে একটু ডাকলে আমরা শুনতে পারবো, খুব রমরমে আলোচনা হতে পারে, কচকচে রমরমে আলোচনা। জি, দেশটা যখন যুদ্ধে, আমার জয় পরাজয় নির্ভর করতেছে আমাদের জাতির কাছে। এখন আপনারা আছেন এই যে আচ্ছা, কোন আমি একটা ফাইলের করে বলি কি কি আলোচনা হওয়া উচিত, একটা জি, করে বলি, তারপরে আপনি কথা বলবেন। এইটা জি, একটা বলেন। আলোচনা। একটা হলো যে আমাদের যিনি হোমল্যান্ড সিকিউরিটির প্রধান, তার বিষয়ে আজকে জানেন কংগ্রেস যখন হিয়ারিং হচ্ছিল তখন তিনি কোনো উত্তর দিতে পারেন নাই। তার সব কিছু যেন বেরিয়ে আসছে। তার সাথে তারই একজন কর্মকর্তা, যার নাম হচ্ছে আপনার কর্মকর্তা করি লিওডস্কি, তার সাথে যৌন কেলেঙ্কারি নিয়ে তার কংগ্রেসের শুনানিতে আলোচনা হয়েছে, এবং তিনি কোনো উত্তর দিতে পারেন না। তিনি এই যে ইটস এ গার্বেজ, এসে অনেক কথা বলেছেন, কিন্তু এটা সরাসরি অস্বীকার করতে পারেননি। সো এই ধরনের একটি ডিপার্টমেন্টের প্রধান যিনি, তার মোরালিটির ব্যাপার নিয়ে একটু আলোচনা হওয়া উচিত আমার মনে হয় যে, এবং এটা এসকে কংগ্রেসে ধরা পড়ে গেছে বিষয়টি। কিছু বলবেন নাকি নাজমুল হাসান? আমি আরেকটু অপেক্ষা করি, আরেকটু বিস্তৃত বাইরক। জি, এখন না, তো আমরা একটু প্রথমত ভিডিও মানে এইটা দেশটা আমেরিকা যখন যুদ্ধে, এটা একটু তখন জোরে- এইসব নিয়ে এক সেকেন্ড, আমরা রিজনবল আপনার কাছে আসছি, ভিডিওটা একটু প্লে করি আমরা, তারপরে বোঝা যাবে। So, Secretary Noem, at any time during your tenure as Director of Department of Homeland Security, have you had sexual relations with Corey Lewandowski? Mr. Chairman, I am shocked that we're going down and peddling tabloid garbage in this committee today. Reclaiming And my ma'am, time. one thing that I would tell you I'm- is that he is a special government employee who works for the White House. There are thousands of them in the federal government. So, reclaiming and my is an time, advisor Secretary, it is and has okay for no- you to be no offended authority by to the be question. making any It is decisions. okay for you to Has be no offended authority by the to question. be making But it is decisions also and a putting real up question. positions. So what I would say And to you you should be able to is answer that the what we do question at the Department of Homeland clearly Security every single and without day, any hesitation. every single day is to protect If this someone country is and to asking make if decisions. you or any federal official is sleeping I with their subordinate, that should I be have- the easiest. You should be wanting to answer that question. Is garbage? Because it is not about It is your sex offensive life. that you have brought It is that up. about your So judgment. that kind of garbage It is has about been refuted reclaiming for my years, time so and that you I need can to hear myself. recognize- Time belongs to the gentlelady from California, but it'd be nice if you would let her respond. I will. I want to let you know, it is about your judgment and decision-making. It is about the 260,000 employees that work under you that want to make sure that you are giving information and making decisions clearly. It is about conflict of interest. It is about a national security risk. Department of Homeland Security was created right after 9/11 to protect the homeland. And DHS has circulated an internal bulletin to law enforcement partners warning that the conflict of the war we're in could inspire lone actors or small-scale cyber activity inside the United States, according to a memo obtained by ABC News. So American lives are at risk. The people who work for you are at risk. And they want to know that the person at the top, you, are making decisions clearly, without any sort of cloudiness, and that they're your decisions because you're the secretary who was confirmed. That's what this is about.
saving the lives of Americans and not costing them millions of dollars, and not having a secretary. সো ব্যাপারটা হচ্ছে উনি বারবার বলছেন উইদাউট এনি ক্লাউডিনেস, এবং আমাদের হোমল্যান্ড সেক্রেটারি উনি এটা ক্লাউড করার জন্য অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার চেহারার মধ্যে অত্যন্ত নার্ভাসনেস ফুটে উঠেছিল, এবং তিনি এই যে ক্লাউড ক্রিয়েট করার জন্য তিনি বারবার বলতেন গার্বেজ, তিনি বলতেন নো দেয়ার ইজ। তাহের আমি একটা কথা বলি, জি, যে দেশের প্রেসিডেন্টের কাছে জননিগ্রহের ব্যাপারটা খুব একটা গুরুত্ব নয়, তো সেক্রেটারির কাছে কেন এটা গুরুত্ব হবে? এখানে নিগ্রহ বা কেমন হইলো, এটা কি খুব সহজে জরুরি বলে দিতে প্রশ্ন? পারেন, আপনি এটা খুব সহজে বলতে পারেন, বাট এটা কি মরাল? মানে এটা মানে মনে দেশ যখন যুদ্ধে, দেশে যখন মানুষের জীবন, আমেরিকান সোলজার যখন মারা যাচ্ছে, তখন আপনারা যা ইচ্ছা যে করবে, এটা কি আমাদের আমেরিকান নিরাপত্তার জন্য খুব জরুরি? এইটা শুনেন, এইগুলা ট্যাবলেট ম্যাগাজিনের লেখার জন্য, এগুলা কিছু ফেক মিডিয়ার বিনোদনের জন্য, রিল বানানোর জন্য, এই সম্পর্ক দিয়ে কি করবো? এটা মানুষের নিরাপত্তার সাথে কি সম্পর্ক? এগুলো অপ্রাসঙ্গিক। আমাদের টাকা পয়সা পিছনে বসা, সে ফ্লাইট ধরার জন্য দৌড়াইছে তাড়াতাড়ি, রাইট? আপনার হাজবেন্ড আছে, হাজবেন্ডের সাথে একটা কমিটমেন্ট আছে, তারে করে রেখে জাতির এই সংকটজনক সময়ে এটা খুব জরুরি প্রশ্ন না এইসব নিয়ে। দিস ইজ এ পলিটিক্যাল গেম, ইটস এ পলিটিক্যাল ড্রামা। এটা বিনোদনের জন্য একটা ওনারা কাজ করছেন। এই পলিটিক্যাল ড্রামাতে আপনিও একটা অ্যাক্টর হওয়ার চেষ্টা করতেছেন। আমি এটা করছি না, আমি করছি যে নিউজ, এটা ব্যাপার যেটা হচ্ছে, এটা কি আপনি মনে করেন না যে আপনার প্রিয় পত্রিকা নিউ ইয়র্ক পোস্টে গিয়ে দেখেন কি লিখছে এটার উপর, আপনি জান? আপনি নিউ ইয়র্ক পোস্টে দেখেন কি লিখেছে এটার উপর। আপনি বলেন, আপনার বিবেক বলেন, এই দেশের যখন একটা সংকট যে এটা ঠিক করেন না, উনি উত্তর দিতে পারতেন ন, এটা না বলে গার্বেজ বলতেছেন। দ্যাট মিন্স এই উত্তরের জন্য আপনি সবকিছু উড়িয়ে কংগ্রেসে একটা হিয়ারিং করতে হইব যে আপনি কার সাথে কি করছেন। আপনার টাইম এক্সক্লুসিভের সমালোচনা করার কোনো কারণ নেই। এটা ওকে, আপনার এই ধরনের উত্তর শুনে আমি আসলে বিস্মিত। আমার কোনো মানে উত্তর দেওয়ার কোনো ভাষা আর নাই, যে এই ধরনের একটা অনৈতিক কাজকে আপনি নিজেও দামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। এইগুলো শোনার এখন সময় নাকি? এবার আমরা জরুরি শিল্প এটা জাজ করবেন। আমি যাই তুফাইল চৌধুরী, আপনার কাছে যাই, আমরা পরে এটা আলোচনা করব। তুফাইল চৌধুরী, আপনার কাছে যাই। আমার মনে হচ্ছে আপনি খুব আলোচনা এনজয় করছেন, বাট আপনার কাছে জানতে চাই যে কাপড় শুকানোর যে ফ্রি মেশিন ড্রায়ার কালকে আমরা আলোচনা করেছিলাম, আপনার কোম্পানি থেকে দেওয়া হবে, গ্রিন মেকানিক্যাল, আপনি সিইও কোম্পানির বা প্রেসিডেন্ট, সো আপনারা কিভাবে দিচ্ছেন, কারা পাবে এটা? ধন্যবাদ তাহের ভাই। যে প্রোগ্রাম যেটা এটা বলে অ্যাপ্লায়েন্স আপগ্রেড প্রোগ্রাম, যেটা নিউ ইয়র্ক স্টেটের একটা ফান্ডিং আছে, ওইটার মাধ্যমে $800 করে দেয়, কিন্তু আমরা যে মেশিন গুলো অ্যারাউন্ড $1100 মেশিন, এটা তো আমরা আরো $350 আমাদের পকেট থেকে আমাদের কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি। এবং এইটার সাথে যদি আপনাদের 220 লাইন না থাকে বা ইলেকট্রিকের আপগ্রেড করতে, ওইটাও আমরা আপগ্রেড করে দেই এই প্রোগ্রামের মাধ্যমে। তো এটার জন্য খুব বেশি ক্রাইটেরিয়া নাই, যাতে আপনি বাড়ির মালিক হবেন বা বাড়ির ভাড়াটিও যদি হন আপনি এটা পেতে পারেন। এবং ইনকাম লেভেলটা 70,000 এর বিলো যদি একজনের ইনকাম হয়, এটা 100% এলিজিবল। 70,000 এর উপরে হলে আপনাকে কিছু পে করতে হবে, কিন্তু আমরা ওই ছোটখাটো পে এর ব্যাপারে এটা আপাতত ওইটা হিসাবে নিচ্ছি না। আমরা অ্যাক্রস দ্য বোর্ড এটা দেওয়ার চেষ্টা করতেছি। বাংলাদেশি কমিউনিটির যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসের নাম্বারে কল করলে আমাদের যে টিম আছে, আমাদের কলিগ যারা আছেন, ওনারা আপনাদের ছোট্ট ইনফরমেশন নেবেন, আপনার নাম, আপনার কারেন্টের বিল, আপনার যদি ইলেকট্রিসিটি বা গ্যাসের বিল নিবে, না হলে গ্যাস না থাকলে আপনি যদি ওয়েল ইউজ করেন, ওয়েল কোম্পানির যে বিল যেটা ওইটা নিবে। নেওয়ার পরে আপনার যে ইনকামের ক্রাইটেরিয়া যেটা ওটা চেক করার জন্য 1040 ফার্স্ট পেজ অথবা লাস্ট 4 পেজ স্টাব, ওইটা আপনি দিলে
আপনি আমরা এটা চেক করে দেখবো আপনারা এলিজিবল কিনা। তো মোস্ট অফ দা আমরা যতগুলো লাগানো হয়েছে মোস্ট অফ দা পারসন ইজ এলিজিবল ছিলেন, এটা খুব একটা সমস্যা হয় নাই। প্লাস আপনি যদি স্ন্যাপ বা অন্য কোনো বেনিফিট পান এটাও শো করা যেতে পারে। যেমন হিপ প্রোগ্রামে যারা অনেকে আছেন, যেমন আগের বার যারা হিপ প্রোগ্রামের মধ্যে এয়ার কন্ডিশন আমরা দিয়েছিলাম, এই প্রোগ্রামের আন্ডারে আপনারা এগুলো পেতে পারেন। তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সামটাইম দা ফান্ডিংটা শেষ হয়ে যায় খুব কুইক, এবং এটা তাড়াতাড়ি যোগাযোগ করলে এটলিস্ট এনরোল করে রাখলাম আমরা রোজার পরে আমরা এটা বাসায় পাঠিয়ে এটা লাগিয়ে দেবো। এটা ফুল সার্ভিস A to Z। আপনার বাসার যদি পাওয়ার এডিকুয়েট না হয়, আমি আগে যেটা বললাম, পাওয়ার এডিকুয়েট, পাওয়ার আপগ্রেড সহ সবকিছু আমরা এটা এই প্রাইসের মধ্যে করে দিব। সো এটা করার জন্য আপনাদের মানে ইনকাম লিমিট বলছে 70,000-এর নিচে হলে ফ্রি, আর 70,000 উপরে হলে একটু সামান্য একটু অ্যাড হবে, মানে কিছু একটা পেমেন্ট দিতে হবে আর কি, রাইট? জি এইভাবেই। ওকে, তো আপনারা যারা নিতে চান, সেটা হলো যে ওকে, সো যারা বলছেন যে এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আবেদন তাড়াতাড়ি করার জন্য আবেদন কিভাবে করবে? আবেদন করার জন্য আমাদের অফিসের নাম্বারটা আমি বলে দিই টাইম টিভির দর্শকদেরকে। আমাদের অফিসের নাম্বার হচ্ছে 9142229477। আমি আবারও বলি নাম্বারটা 9142229477। এই নাম্বারে কল করলে আমাদের অফিসের যারা আমাদের টিম আছে ওনারা আপনাদেরকে ইমেইলের মাধ্যমে একটা ফর্ম পাঠাবে, আপনার নাম, এটা বেসিক একটা ইনফরমেশন নেওয়ার জন্য। এরপর ওইটা নেওয়ার পরে ফিল আপ করে দেওয়ার পরে আমরা এইটা আপনাকে এটা দেওয়ার ব্যবস্থা করে দিব। আর আরেকটা ব্যাপার, এটা সাইজ কত হবে? সাইজ হচ্ছে 24 ইঞ্চি পর্যন্ত এটা আমাদের কাছে ফ্রি, কিন্তু আমরা 27 ইঞ্চি পর্যন্ত আমরা ফ্রি দিতে পারবো, এটা অসুবিধা হবে না। 27 ইঞ্চির মধ্যে ফ্রি দিতে পারবেন। এটার জি। মানে ইলেকট্রিসিটি যে আমাদের ঘরগুলোতে যে ইলেকট্রিসিটি আছে, রাইট? আপনি বলছেন যে আপনারা আপগ্রেড করে দেবেন, বাট এটাতে কি কোনো প্রবলেম হবে ইলেকট্রিসিটি যখন আমি অন করব, তখন যদি হঠাৎ করে দেওয়া যায় সব ইলেকট্রিসিটি আপনার সার্কিট যেগুলো আছে যদি অফ হয়ে যায়? আমরা তো প্রথম বললাম যে আমরা ইলেকট্রিসিটির পাওয়ারটা চেক করবো 220 লাইন আছে কিনা। 220 লাইন যদি থাকে, অনেকের ঘরে মনে করেন 60 সার্ভিস আছে, এটা যদি এনাফ না হয় ওটা আমরা আপগ্রেড করে দিতে পারি। আমাদের কাছে আমাদের নিউ ইয়র্কে মোস্ট অফ দ্য হাউস এট 110 ভোল্টেজ। জি না, অধিকাংশ করে 110, ইট হ্যাজ টু বি 220 লাইন। এটা ওনারা কমপ্লায়েন্স দেখে ওটা সকেট যাবে কিনা এটা তারা পরীক্ষা করে দেবেন। এটা হলো বিষয়। আমাদের অধিকাংশ বাসায় 110 লাইন, এবং এই 110 লাইনটাকে কনভার্ট করতে হবে। তারা মেইন লাইন থেকে 220 নিয়ে এসে তারা একটু করে দেবেন। এটা কি স্পেশাল লাইন হবে, অন্য লাইনের সাথে এটা ইয়ে হবে না, রাইট? মিক্স হবে, এটা আলাদা লাইন হবে। জি ওকে। এন্ড দেন বাড়িওয়ালাদের পারমিশন, অনেক সময় বাড়িওয়ালারা পারমিশন দেয় না, এক্ষেত্রে বাড়িওয়ালাদের পারমিশনের ব্যাপারটা কি হবে? আমাদের যেটা ফরওয়ার্ডের মধ্যে লেখা আছে যে বাড়িওয়ালার পারমিশনটা আনতে হবে, কারণ এট দি এন্ড অফ দ্য ডে তো মালিক তো বাড়িওয়ালা বাড়ির। ইলেকট্রিকের যদি আপগ্রেড করতে হয় তাহলে এট দি ফাইনাল কনসার্ন কিন্তু মালিকের কাছ থেকেই আসতে হবে। বাড়ির মালিক যে ওনার আসার পরে এটা আমরা হাত দিব এই জিনিসটায়। অলরাইট, ওকে। সো এটা কি কালকে থেকেই আবেদন করতে পারবে কেউ চাইলে? জি, আমাদের সাথে কালকে থেকে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের নাম্বারে। আমরা এই ব্যাপারে আপনাদের সর্বোচ্চ হেল্প করতে পারব। অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ অনেক সময় আপনি জানেন যে যারা অ্যাপার্টমেন্টের ম্যানেজমেন্ট থাকে অথবা বাড়িওয়ালা থাকে, তারা অনেক সাইন নিয়ে নেয় যে এখানে নতুন কোনো কিছু প্লেস করা যাবে না। এক্ষেত্রে কি করণীয়? ওই যে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যেই আছে যে আপনার পারমিশনটা নিতে হবে। অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর যারা ম্যানেজমেন্ট টিম আছে, ওই ম্যানেজমেন্ট টিমের কাছ থেকে পারমিশন নেওয়ার পরেই আমরা এটা লাগিয়ে দিতে পারবো। সো ম্যানেজমেন্ট টিমকে যেটা বলতে হবে, কনভিন্স করবে কিভাবে, কি বলবে ম্যানেজমেন্ট টিমকে? ম্যানেজমেন্ট তো আপনি বলতে হবে যে আপনার যদি কাপড় শুকানোর জন্য একটা ব্যবস্থা হয় ভালো হয়, এটা আপনার ব্যাপার, আপনি কিভাবে ওনাদেরকে কনভিন্স করবেন। কিন্তু এট দি এন্ড অফ দ্য ডে আপনি কনভিন্স করে আসার পরেই কিন্তু আমাদের কাজটা শুরু হবে। এটা আমরা কনভিন্স করতে পারবো না আপনার ম্যানেজমেন্টকে। সো মোস্টলি আপনার মানুষ যারা প্রবলেম হয় সেটা হলো যে সেফটি, যে ইলেকট্রিক সেফটিটা কতটুকু। সো এক্ষেত্রে আপনার হাউ মানে ইলেকট্রিক সেফটির ব্যাপারটা কিভাবে আপনারা এনশিওর করবেন? আমাদের তো ইলেকট্রিক সেফটির ব্যাপারে যে এটা আমরা ইলেকট্রিশিয়ান, তো লাইসেন্স ইলেকট্রিশিয়ানের মাধ্যমে এটা লাইনটা যাবে। এই জন্য এটা সবকিছু দেখার পরে এটা আমরা লাগাবো, কারণ এটা যদি ফিজিবল না হয় আমরা এটা করতে পারবো না, এটা লাগাবো না। এটা এন্ড অফ দ্য ডে এটা ফাইনাল ওয়ার্ড আর কি আমাদের। অলরাইট, এবং এটা কতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশন নেওয়া যাবে? এটা তো শুরু হয়েছে, কিন্তু কতদিন থাকবে এটা বলতে পারতেছি না, তবে থাকবে হয়তো কিছুদিন আরো।
আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক সময় ধন্যবাদ। দেওয়ার জন্য। আমি জানি আপনার মানে এখন অনেক লেট আপনার জন্য, বাট থ্যাংক ইউ ধন্যবাদ। আপনি যে সময় দিয়েছেন আমাদের। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস। দর্শক, আমরা কথা বলছিলাম গ্রিন মেকানিক্যালের প্রধান জনাব তুফাইল চৌধুরী লিটনের সাথে। আপনারা যে ফ্রি কাপড় শুকানোর যে মেশিন ড্রায়ার নিতে চান, তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। উনি নাম্বার বলে দিয়েছেন একটু আগে, এই প্রোগ্রামের মধ্যে এই নাম্বারে যোগাযোগ করলে ওনারা আপনাদের ডিটেলস বলে দেবেন। যাই আমাদের সাথে আছেন জনাব হাসান ফেরদৌস। জনাব হাসান ফেরদৌস, আপনার কাছে যাচ্ছি এই কারণে যে আগে যে আমরা যে আলোচনা করলাম, যেটা আমাদের হোমল্যান্ড সিকিউরিটির যিনি যৌন কেলেঙ্কারিতে ইনভলভ হয়ে উনি ক্লাউড সৃষ্টি করার চেষ্টা করলেন, আপনি নিজে দেখেছেন। এই বিষয়ে কোনো কমেন্ট আছে নাকি আপনার? আমি অন্য বিষয়ে আপনার সাথে কথা বলবো, যে ইজ দ্যার এনি কমেন্ট অন ইট? এই বিষয়ে আপনার কোনো কমেন্ট নেই। সো আমি জানতে চাই আপনার কাছে যে টেক্সাসের যে সিনেট প্রাইমারি ইলেকশন, সেই ইলেকশনে ডেমোক্রেটদের একটা বড় ধরনের বিজয় হয়েছে। যখন মনে করা হচ্ছে যে রিপাবলিকান এবং যুদ্ধ চলছে, এখন এই যুদ্ধের সময় আপনি জানেন যে অলওয়েজ প্রেসিডেন্টের আপনার যে রেটিং অনেক হাই রেটিং থাকে। এই অবস্থায় এই টেক্সাসের এই নির্বাচনের ডেমোক্রেটদের যে বিজয়, ইটস নট এ গুড সাইন ফর রিপাবলিকান অ্যান্ড দি প্রেসিডেন্ট। হোয়াট ইজ ইউর অ্যাসেসমেন্ট? তাহের, অত দ্রুত আমি কোনো সিদ্ধান্তে পৌঁছতে চাই না যে এটা ডেমোক্রেটের বিজয় হয়ে গেছে। এটা প্রাইমারিতে বিজয় তো প্রশ্ন উঠছে না। প্রাইমারিতে একজন রিপাবলিকান জিতেছেন, একজন ডেমোক্রেট জিতেছেন, তারা ফাইট করবে নভেম্বরে। কিন্তু আমাদের দেখতে হবে ট্রেন্ডটা দেখতে হবে। আমাদের ট্রেন্ডটা দেখতে হবে, যে ভোটের ট্রেন্ডটা। এখানে দুটো ঘটনা ঘটেছে। এক, ডেমোক্রেটদের প্রাইমারিতে আমরা দেখেছি যে খুব ফায়ার ব্র্যান্ড, আমাদের এওসির মতো হচ্ছে গিয়ে জেসমিন ক্রকেট, তাকে সব প্রোগ্রেসিভরা সাপোর্ট করেছিল। তিনি হেরে গেছেন 46%। আর সেখানে তার প্রতিদ্বন্দ্বী জেমস ট্যালারিকো, তিনি পেয়েছেন 53%। এখন জেমস ট্যালারিকো কিন্তু প্রোগ্রেসিভ। তফাৎ হচ্ছে যে জেমস ট্যালারিকো একজন বাইবেলপন্থী, খ্রিস্টান ধর্মকে তিনি এমব্রেস করেছেন এবং সবাইকে ইনক্লুসিভ একটা পলিটিক্সের কথা বলেছেন। তার যে দর্শন, তার দর্শন অনেকটা একেবারে লিবারেশন থিওলজি। ব্রাজিলে এটা খুব পপুলার ছিল, গরিবদের সাহায্য করা ধর্মের কাজ। সব ধর্মই আছে, কিন্তু ব্রাজিলে এটা খুব পপুলার হয়েছিল, লিবারেশন থিওলজি। তিনি সেই থিওলজির বা সেই ধর্মীয় ফিলসফির একজন অনুসারী, এবং তার কথাবার্তা কমপ্লিট কন্ট্রাস্ট করা যায়। জেসমিন ক্রকেট একদম আক্রমণাত্মক ভাষায় কথা বলেন, এবং অনেকটা আমাদের এওসিকেও তিনি ছাড়িয়ে যান কোনো ক্ষেত্রে বলা যায়। বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, তারপরেও তিনি জেতেননি, জেসমিন জেতেননি, ক্রকেট জিতেছেন। ক্রকেটে জেতার সিগনিফিকেন্ট কারণ এই কারণে সিগনিফিকেন্ট, কি বলে, ট্যালারিকোর, যে টেক্সাসে কিন্তু গত 40 বছরে ডেমোক্রেটরা জিতেনি। ট্রাম্প সাহেবের এই 3টি নির্বাচন তিনি করেছেন, 3টি নির্বাচনে তিনি প্রতি বছরই কিন্তু তার সমর্থন বেড়েছে, বিশেষ করে হিসপ্যানিকদের মধ্যে। গত নির্বাচনে ট্রাম্প সাহেব সিগনিফিকেন্টলি গেইন করেছেন অ্যামাং হিসপ্যানিক্স। এবারে দেখতে পাচ্ছি আমরা যে হিসপ্যানিকদের মধ্যে একটা বড় অংশ দলছুট হয়ে ডেমোক্রেটদের পক্ষে যাচ্ছে। কেমন, এটা একটা। অন্যদিকে টেক্সাসে এবারে বড় লড়াই ছিল 4 দফা সিনেটর হওয়া জন কর্নাইন বনাম টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন। আপনারা জানেন, একজন স্ক্যান্ডাল ভরা মানুষ। তিনি আমাদের সেই ক্রিস্টি নোমের মতোই অন্য বউকে নিয়ে, নিজের বউ বাদ দিয়ে অন্য বউয়ের সঙ্গে তার অনেক গল্প আছে। তারপরেও তিনি জিতেছেন কারণ তিনি ট্রাম্পের চেয়েও বড় ট্রাম্প নিজেকে প্রমাণ করার চেষ্টা করে থাকেন, ট্রাম্পিয়ার দেন ট্রাম্প। এবং এইটাকে বুঝি করে তিনি ভেবেছিলেন তিনি জিতবেন। তিনি প্রায় জিতে গেছিলেন, 42 and 41%, মাত্র 1%-এর ব্যবধানে তারা ফাইট করেছিলেন। এবং অবভিয়াসলি এদের মধ্যে রান অফ হবে, আগামী মেমোরিয়াল ডেতে রান অফ আসছে। তো এই রান অফটা খুব সিগনিফিকেন্ট। ডেমোক্রেটরা চাইছে যে প্যাক্সটন জিতুক। প্যাক্সটন ঠিক মেইন স্ট্রিম পলিটিশিয়ান নন, তাকে হারানো অনেক সোজা। যদিও তিনি খুব কঠোর ট্রাম্পপন্থী, তাকে হারানো খুব কঠিন হবে না বলে ডেমোক্রেটরা মনে করছে। আর একটা সিগনিফিকেন্ট নির্বাচন, এই প্রাইমারি হয়েছে, এটা হচ্ছে কি এবছরের প্রথম প্রাইমারি নর্থ ক্যারোলিনাতে। আমি খুব লক্ষ্য করছিলাম একটি
তরুণী বলবো, 32 বছরের বয়সে একটি মেয়ে, নিদা আলম, তিনি ফাইট করছিলেন এবং তার ফাইটের প্রধান অস্ত্র ছিল, প্রধান প্রসঙ্গ ছিল গাজা নিয়ে। তিনি একটি অ্যান্টি ইসরায়েল অবস্থান গ্রহণ করেছিলেন এবং তিনি বিস্তর পয়সাও পেয়েছিলেন, প্রায় $1 মিলিয়ন তিনি বাইরে থেকে সংগ্রহ করেছিলেন। কিন্তু আলটিমেটলি তিনি এই এই নর্থ ক্যারোলিনার কংগ্রেস সদস্য ভ্যালেরি ফুসের কাছে হেরে গেছেন, বেশ ভালো ব্যবধানে তিনি হেরেছেন। এর মানেটা কি? এর মানে হচ্ছে এই যে এখনো এই মধ্যপন্থী বা দক্ষিণপন্থী রাজ্যগুলি, যেগুলি মূলত হয় রেড অথবা পার্পল সুইং স্টেজ যাদের বলি আমরা, সেখানে এখনো ডেমোক্রেটদের পক্ষে প্রোগ্রেসিভ মেসেজ নিয়ে জিতে সম্ভব নয়। একজন এওসি টেক্সাসে জিততে পারবেন না, একজন এওসি নর্থ ক্যারোলিনা জিততে পারবেন না। তার একটা বড় প্রমাণ হচ্ছে এই নিদা আলমের পরাজয়টা দেখে মনে হচ্ছে। আগামী নির্বাচনে, নভেম্বরের নির্বাচনে ভাবা হচ্ছে যে ডেমোক্রেটরা হাউসের নিয়ন্ত্রণ ভার গ্রহণ করবে ভালো ব্যবধানে, এবং তার নানা রকম উপকরণ দেখতে পাচ্ছি আমরা। তার প্রধান উপকরণ অফকোর্স ডোনাল্ড ট্রাম্প সাহেবের জনসমর্থনের ধস, এটা একটা, এবং অন্যান্য ইস্যু, ইমিগ্রেশন একটা ইস্যু। ইমিগ্রেশনের কারণেই হিসপ্যানিকরা তাদের মুখ ফিরিয়ে নিচ্ছে বলে ভাবা হচ্ছে। এটা একটা অর্থনীতি কিন্তু ভালো। মজা হচ্ছে যে আমাদের অল কি ইন্ডিকেটরসগুলি কিন্তু পজিটিভ, কিন্তু অ্যাফোর্ডেবিলিটি যদি কথা ওঠে, দেখা যায় যে সাধারণ লোক খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি এর আগের দিন বুঝিয়ে বলেছিলাম যে আমাদের যে এখন অর্থনীতি, এটাকে বলা হয় কে শেপড ইকোনমি। কে শেপ মানে একটা বাহু ঊর্ধ্বমুখী, যারা বড় লোক 8-10% যাদের কি বলে স্টক আছে মনে করা যাক, শেয়ার বাজারে যারা ভালো ব্যবসা করছে তারা খুব ভালো করছে। কিন্তু যারা নিম্নমুখী, কে নিচের যে হাতটা, সাধারণ লোক, আমেরিকার 88%, 85% লোক, সাধারণ লোক, তারা কিন্তু কষ্টে আছে, এবং কষ্ট বাড়বে আরও এই যুদ্ধের কারণে, কারণ গ্যাসের দাম, এনার্জির দাম বেড়ে যাবে। ফলে ডেমোক্রেটরা মনে করছে যে এই অ্যাফোর্ডেবিলিটি ইস্যুটাকে ব্যবহার করে তারা মধ্যবর্তী নির্বাচনে হয়তোবা কংগ্রেসের নিয়ন্ত্রণ ভার নেবে। অন্যদিকে ডেমোক্রেটরা এটাও আশা করছে যে যদি তারা ভালো সঠিক ক্যান্ডিডেট দাঁড় করাতে পারে, তাহলে তারা সিনেটকেও দখল করতে পারবে। তাদের লক্ষ্য হচ্ছে এই মুহূর্তে 4টি, একটা হচ্ছে সাউথ ক্যারোলাইনা, আলাস্কা, মেইন এবং এই টেক্সাস। একটু আগে টেক্সাসের কথা বললাম আমি, জেমস অ্যালারিকো, তিনি যদি জিতেন, এবং যেটা সম্ভাবনা একদম কম কিন্তু নয়, তার মূল কারণ রিপাবলিকানরা একে অপরের সঙ্গে লড়াইতে ব্যস্ত আছে, একে অপরের গায়ে কাদা ছড়াতে ব্যস্ত আছে। এই সুযোগে হয়তো বা ডেমোক্রেটরা ঢুকে পড়তে পারেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। যুদ্ধ সম্পর্কে একটু জেনে নেই আপনার কাছ থেকে। সো ওয়ারের যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আপনি কি মনে করেন, কয়দিন, মানে কেউ কেউ বলছেন 2 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে ওয়ার? আমাদের প্রেসিডেন্ট বলেছেন তারা 4 সপ্তাহ যুদ্ধ করতে তৈরি আছেন। 4 সপ্তাহ, জি, দরকার আরো বেশি করবেন। গতকাল হেক্সেট সাহেব, আমাদের যুদ্ধমন্ত্রী, মিনিস্টার অফ ওয়ার, তিনি বলেছেন যে আমরা মাত্র শুরু করেছি, ইটস অনলি দ্য বিগিনিং, আরো লম্বা পথ যেতে হবে। কিন্তু সমস্যা আছে, এটা আমি বুঝিয়ে বলেছিলাম আগের দিন, যুদ্ধ শুধুমাত্র অস্ত্র দিয়ে হয় না, যুদ্ধের জন্য প্রয়োজন হচ্ছে মিউনিশনের, বারুদের। কেমন যুদ্ধতে কামান দাগাবেন, কামান থাকলে হবে না, কামানে বারুদও লাগবে। খুব দ্রুত আমাদের মিউনিশন ডিপ্লিট হয়ে যাচ্ছে। আজকে আমাদের প্রেসিডেন্ট বলেছেন না না না, ভয়ের কোনো কারণ নেই। একথা বলার মানেই হচ্ছে ভয়ের কারণ আছে, অন্যথা তিনি কথা বলতেন না। এটা একটা ব্যাপার। 2 নম্বর, এই যুদ্ধের যে প্যাটার্নটা, তা হচ্ছে এই যে ইরান খুব কম পয়সার ড্রোন ছাড়ছে। একটা ড্রোনের দাম বড়জোর $10,000 থেকে $50,000, বিটুইন $10,000 and $50,000। শাহেদ 2 যে নতুন জেনারেশনের তারা ড্রোন ছেড়েছে, তার দাম আন্ডার $50,000। তাকে ইন্টারসেপ্ট করতে যেই ইন্টারসেপ্টার লাগে, তার দাম প্রায় $1 মিলিয়ন। তার মানে আপনি মাত্র সস্তা ড্রোন দিয়ে আপনি হামলা করতে, যার কোনো ফল নেই, কিন্তু এই ড্রোন টুসটাস করা ছাড়া বেশি কিছু করতে পারছে না। এই ড্রোন দিয়ে কোনো ক্রমেই কিন্তু কি বলে ইরান আমেরিকাকে, ইসরায়েলকে কাবু করতে পারবে না, মধ্যপ্রাচ্যের কোনো দেশকেও কাবু করতে পারবে না। কিন্তু এইটা করতে যে তারা কি করছে, তারা কেন করছে, ওয়াই ইরান এই পলিটিক্সে অ্যাপ্রোচ নিয়েছে, এর আগে দিনে বলেছিলাম, মূল লক্ষ্য হচ্ছে পেইনটা স্প্রেড করা। ইরানের মূল লক্ষ্য হচ্ছে যে মধ্যপ্রাচ্যে তো পুঁজি তো একটাই, আর সেটা হচ্ছে গিয়ে তেল এবং গ্যাস। যদি তেল এবং গ্যাসের ক্ষেত্রগুলি আমি আক্রমণ করি এবং বিপদগ্রস্ত করি, আর হরমুজ প্রণালীতে আমি যদি জাহাজ চলাচল বন্ধ করে দিতে পারি, তাহলে সারা বিশ্বই কিন্তু বিপদে পড়বে। তার লক্ষ্য যে সারা বিশ্বকে বিপদে ফেলা, যাতে করে সারা বিশ্ব চাপ সৃষ্টি করে ট্রাম্প সাহেবের উপরে, যুদ্ধ বন্ধ করো। তো সেটা সাকসেসফুল হবে বলে আমার মনে হয় না, কারণ ইতিমধ্যেই
সব ইন্ডিকেশন হচ্ছে যে ইরান ক্রমান্বয়ে দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়ছে। আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যুদ্ধের এখন মূল লক্ষ্যটা কি ইসরায়েলের এবং আমেরিকার। আমরা আগে বলেছি রেজিম চেঞ্জ। রেজিম চেঞ্জ মানে এখন যারা ক্ষমতা আছে এদেরকে বাদ দিয়ে নতুন লোক কই? ট্রাম্প সাহেব কি বলেছেন? যাদের আমরা বেঁচেছিলাম, যাদের ভেবেছিলাম এরা আমার দেশের পরবর্তী নেতা হবে, সবাইকে মেরে ফেলা হয়েছে। ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল সবাইকে মেরে ফেলা, এখন আর কেউ নেই। এটা তার বক্তব্য। মিনওয়াইল যেটা ঘটেছে, আসল লক্ষ্য হচ্ছে কিন্তু ইরানকে বিভক্ত করে ফেলা, 3-4 টুকরো করে ফেলা। আপনারা জানেন ইরান বহুজাতিক দেশ, সেখানে পার্সিয়ানরা আছে, কুর্দিরা আছে, আজেরিরা আছে, বালুচিরা আছে। আজকে আমরা কি জেনেছি, এটা পুরনো খবর, আজকে কনফার্ম হয়েছে আমরা, যে সিআইএ ইতিমধ্যে ইরাকি কুর্দিদেরকে ট্রেনিং দিচ্ছে যাতে, এবং অর্থ দিচ্ছে যাতে করে তারা ইরানে ঢুকে গৃহযুদ্ধ শুরু করতে পারে। এইটা হচ্ছে মূল লক্ষ্য। এবং এই লক্ষ্যের পেছনে কারা কারা আছে? শুধুমাত্র ইসরায়েল না, কিন্তু এই লক্ষ্যের পেছনে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলিও আছে। ভেরি সিম্পল। কারণটা কি? তার কারণ হচ্ছে যে আরব দেশগুলির জন্য সবচেয়ে বড় থ্রেট কিন্তু ইসরায়েল না, তারা মনে করে ইরান। ইরানের সাথে আরবদের দুঃসম্পর্ক আজ থেকে না, 5000 বছরের পুরনো। ইরানিরা মনে করে আমরা অনেক সিভিলাইজ, আমরা অনেক বেশি সভ্য জাতি আরবের তুলনায়। এটা একটা। আর 2 নম্বর, ইরান অনেক বড় দেশ, 92 মিলিয়ন মানুষের দেশ, ইকোনমিক্যালি পাওয়ারফুল দেশ। এই দেশটাকে হারানো খুব কঠিন, ফিজিক্যালি হারানো খুবই ডিফিকাল্ট। এই অবস্থায় সৌদি আরব থেকে শুরু করে বাড়ির পাশে কাতার, সবাই চায় ইরান দুর্বল হোক, যাতে করে ইরান আমাদের উপরে ছড়ি না ঘোরাতে পারে। ঠিক এক্স্যাক্টলি একই উদ্দেশ্য কিন্তু ইসরায়েলেরও। ইসরায়েল চায় না, এবং হয়তো আমেরিকাও চায় না, মধ্যপ্রাচ্যে কোনো একটি দেশ মাথা চাড়া দিয়ে উঠুক। যত বেশি তারা বিভক্ত করতে পারে, যেমন ঘটেছে সিরিয়াতে, বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে বিভক্তি হয়ে গেছে, দেশে দুর্বল হয়ে পড়েছে। লিবিয়াতে দুভাগ হয়ে পড়েছে, সুদানে দুভাগ হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের যে দেশগুলি উঠতে পারত, ইরাক, যারা উঠতে পারত, যারা চ্যালেঞ্জ করতে পারত ইসরায়েলকে, তাদেরকে কয়েক খণ্ডে বিভক্ত করে ফেলার একটা চমৎকার গ্র্যান্ড একটা ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে। যারা আজকে আমরা কনফার্মেশন পেলাম যে ইরাকি কুর্দিদেরকে সিআইএ ট্রেনিং এবং অর্থ দিচ্ছে। থ্যাংক ইউ। হাসান ভাই, একটা প্রশ্ন করতে চাই, বা ইব্রাহিম যখন আপনি জয়েন করতে পারেন, যে আমেরিকা এ পর্যন্ত লিবারেট করার জন্য বা গণতান্ত্রিক সিস্টেম চালু করার জন্য ইরাক আক্রমণ করেছে। ইরাক, তারপরে আপনার কি বলে, এই যে লিবিয়া আক্রমণ করেছে, সিরিয়াতে তারা আপনার আইসের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তারপরে আপনার এখন ইরান আক্রমণ করেছে। সো বা অন্যান্য দেশও বিভিন্ন সময় হস্তক্ষেপ করেছে। বাট ইজ দেয়ার এনি কান্ট্রি আমরা বলতে পারি যে ইটস এক্সাম্পল, যে এইখানে মানে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করেছে, তারা যুদ্ধ করেছে সেখানে, এবং ইভেন আফগানিস্তান যুদ্ধ করেছে। যুদ্ধের পরে এই দেশের অবস্থা আগের যে অবস্থা তার চেয়ে অনেক উন্নত হয়েছে, স্থিতিশীল হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, ইকোনমি একদম রোবাস্ট ইকোনমি হয়েছে। এরকম কোনো দৃষ্টান্ত আছে নাকি কোথাও? আপনি বলবেন? আমি সেটা বলতেছি যে এখানে যে আমেরিকা তো ওই দেশের কল্যাণের জন্য যায় না, আমার বিরুদ্ধে বেয়াদবি করবেন আপনি, সাদ্দাম হোসেন, আপনাকে নির্মূল করা হবে। যেমন ধরেন আমি হামলা করার জন্য এইসব ভালোবাসার কথা নাই। আমাদের সাথে বেয়াদবি করবেন আপনি গাদ্দাফি হয়ে, আপনাকে নির্মূল করা গেছে। আমেরিকার সাথে আপনি মাতবরি করবেন ওই ইরান হয়ে, আপনি কয়েকদিন পরে পরে আমাদের থ্রেট দিবেন, আমাদের মিত্র গোষ্ঠীকে থ্রেট দিবেন। মধ্যপ্রাচ্যে আমাদের যারা মিত্র আছে, মুসলমান যে সমস্ত দেশগুলো আছে, তাদের জন্য আপনি হুমকির কারণ হবে। আপনি ইরানকে এভাবে থাকতে দেওয়া হবে না। তো এখানে এই গণতন্ত্রের আওয়াজ, গণতন্ত্রের বুলন্দ আওয়াজ, এগুলা সব ফাঁকা বুলি। আমেরিকা তার স্বার্থের জন্য যায়, তার শত্রুকে নির্মূল করার জন্য। হাসান ভাই এটা যদি মানে একটু ভালোভাবে ব্যাখ্যা করেন, বা হাসান ভাইয়ের কথা আমরা শুনবো। আমি এটাই মনে করি, এখানে ভালোবাসাবাসী কিছু নাই। এখানে গণতন্ত্র করার জন্য, সে নিজের দেশে গণতন্ত্র নিয়ন্ত্রণ চালু রাখার জন্য আমাদের আমেরিকার লোকজন প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। এবার আপনি আরেক দেশে গণতন্ত্র করার জন্য আপনি বিলিয়ন ডলার খরচ করবেন, ওখানে আমার শত্রুকে আপনি করবেন, নিবৃত্ত করবেন। ওই সব শত্রুকে দুর্বল করাটাই আমার কাজ। জি, ধন্যবাদ। আপনার সুর আজকে অন্যরকম মনে হচ্ছে। যাই হোক, জি হাসান ভাই, আপনি কি মনে করেন? তাহের, পৃথিবীটা চলে আইনের ভিত্তিতে, আন্তর্জাতিক আইন, আমরা বলি রুল বেসড গ্লোবাল সিস্টেম। আইনগুলি বানিয়েছে কে? মূলত আমেরিকা।
আমেরিকার সবচেয়ে বড় কন্ট্রিবিউশন কি সভ্যতার জন্য। পৃথিবীটা আগে জঙ্গলের মধ্যে ছিল, জঙ্গল, লিটারালি জঙ্গল, সেখানে বাঘ আরেক বাঘকে টেনে ছিঁড়ে খায়। আমেরিকার উদ্যোগে, আমেরিকার সাহায্যে, আমেরিকার নেতৃত্বে কিন্তু বিশ্বে আমরা এক নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলেছি, যে বিশ্ব ব্যবস্থায় এক দেশের সঙ্গে অন্য দেশের সম্পর্কটা নিয়ন্ত্রিত হবে আইনের মাধ্যমে, আন্তর্জাতিক আইনের মাধ্যমে। প্রধান প্রিন্সিপালটা কি? একদম 1 নম্বর প্রিন্সিপাল, যে কোনো দেশ অন্য কোনো দেশের সার্বভৌমত্বকে আক্রমণ করতে আঘাত আনতে পারবে না।